পৃথিবী নাকি তার দ্বিতীয় চাঁদ খুঁজে পেয়েছে। এই ভাইরাল খবরটা কি আপনার কানেও পৌঁছে গেছে? 29শে সেপ্টেম্বর থেকে শুরু করে 25শে নভেম্বর পর্যন্ত আকাশে একটা নয় বরং দুটো চাঁদের রাজত্ব চলবে। তবে এটা হলো এক ধরনের মিনিমুন। যখন কোনো গ্রহাণু বা মহাকাশের ধ্বংসাবশেষ কক্ষপথে প্রবেশ করে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর চারদিকে ঘোরে, তখন তাকে মিনিমুন বলা হয়। বন্ধুরা, এই ধরনের গ্রহাণুর কিন্তু অনেক সুবিধাও আছে। এদের সম্পর্কে স্টাডি করে আমরা অনেক কিছু জানতে পারি। এই ধরনের গ্রহাণুতে এমন কিছু মিনারেল এবং জল আছে যার সাহায্যে স্পেসক্রাফটের ফুয়েল তৈরি করা সম্ভব। এর সাহায্যে মহাকাশে বায়ুমণ্ডল সম্পর্কে অনেক কিছু জানা যায়। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন আমাদের এই পৃথিবী সূর্যের চারদিকে আবর্তনকারী চাঁদহীন একটা গ্রহ ছিল, যার সৃষ্টির কয়েক বিলিয়ন বছর পরেই মঙ্গল গ্রহের আকারের একটা গ্রহের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এই সংঘর্ষের ফলে মহাকাশে যে ধুলো ছড়িয়ে পড়েছিল সেটা আমাদের পৃথিবীর চারদিকে একটা অংশে একত্রিত হয়, আর এইভাবে পৃথিবীর একমাত্র চাঁদের গঠন হয়েছিল। আপনারা যদি প্রতিদিনের খবর সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, তাহলে এটা নিশ্চয়ই শুনে থাকবেন যে পৃথিবীর কাছে তার দ্বিতীয় চাঁদ চলে এসেছে, এবং বেশ কিছু ভারতীয় মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল এজেন্সি পর্যন্ত সমস্ত জায়গাতে এই খবরটা রিপোর্ট করা হয়েছে। তবে এটা যদি সত্যি হয়, তাহলে আমরা সেই চাঁদকে দেখতে পাচ্ছি না কেন? এই চাঁদ আসলে কোথায় আছে? এটা কি সব সময় আমাদের সঙ্গে থাকবে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যখন প্রাচীন রোমের কথা পড়বেন, তখন আপনারা এমন অনেক কাহিনী জানতে পারবেন যেখানে প্রাচীন রোমান সাম্রাজ্যের মানুষেরা আকাশে দুটো চাঁদ দেখার কথা বলেছেন। যার মধ্যে সবথেকে জনপ্রিয় ঘটনাটা ঘটেছিল 217 খ্রিস্টপূর্বাব্দে। রোমান সৈনিকরা যখন হানিবলের বিরুদ্ধে লেক ট্রান্সমিনের যুদ্ধে লড়াই করছিল, তখন সেই সেনারা আকাশে দুটো চাঁদ দেখতে পেয়েছিল, যেটা দেখার পরে তাদের মনে এই কথাটা এসেছিল যে এবার তারা যুদ্ধে হেরে যাবে, কারণ তারা ভেবেছিল যে এটা ঈশ্বরের সংকেত। অদ্ভুতভাবে এটাই কিন্তু সত্যি হয়েছিল। লেক ট্রান্সমিনের যুদ্ধে রোমানরা হেরে গিয়েছিল আর হানিবলের সেনারা জিতে গিয়েছিল। এবার রোমান সৈনিকরা সেদিন সত্যি সত্যি দুটো চাঁদ দেখেছিল, নাকি ইতিহাসবিদরা এর পেছনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল, নাকি সেই দ্বিতীয় চাঁদের পেছনে হানিবলদের কোনো ষড়যন্ত্র ছিল, সেটা একটা বিতর্কের বিষয়। তবে ইতিহাসে এই ধরনের অনেক কাহিনী আছে যেখানে দুটো চাঁদের কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এই বিষয়টা ভালো করে বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে চাঁদ আসলে কি। কোনো অবজেক্ট যেটা একটা নির্দিষ্ট অরবিট অনুসরণ করে কোনো গ্রহের চারদিকে আবর্তন করে, তাকেই চাঁদ হিসেবে ধরা হয়। যেমন আমাদের চাঁদ পৃথিবীকে আবর্তন করছে, আবার ইউরোপা বৃহস্পতিকে আবর্তন করছে, ঠিক সেইভাবে একটা গ্রহের চারদিকে নির্ধারিত অরবিটে তার চারদিকে আবর্তনকারী সব কিছুই কোনো না কোনোভাবে তার চাঁদ হিসেবে পরিগণিত হয়। চাঁদের এই সংজ্ঞার কারণে বিখ্যাত ড্যানিশ পদার্থবিদ হেল কার্ক 2009 সালে একটা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, যার শিরোনাম ছিল দ্য সেকেন্ড মুন অব দ্য আর্থ। এই গবেষণাপত্রে তিনি ইতিহাস থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত হওয়া সমস্ত অগ্রগতির কথা উল্লেখ করেছিলেন। 1909 সালের 26শে জুন দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই আর্টিকেল থেকে শুরু করে ফ্রেডরিক প্যাটিরিয়ার দ্বিতীয় চাঁদ সম্পর্কিত মিথ্যে দাবি পর্যন্ত সবকিছুর কথাই এর মধ্যে উপস্থিত ছিল। বন্ধুরা, এবার আপনাদের এই প্রশ্নের উত্তরটা বলবো, যেটা জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটা কি সত্যিই যে পৃথিবী তার দ্বিতীয় চাঁদকে খুঁজে পেয়েছে? বন্ধুরা, এর উত্তর হলো হ্যাঁ, এই কথাটা সম্পূর্ণ সত্যি। তবে এটা শুধুমাত্র 25শে নভেম্বর পর্যন্তই থাকবে। এখন আপনার স্ক্রিনে ছোট পাথরের মতো যে গ্রহাণুটা দেখছেন, সেটাই আমাদের দ্বিতীয় চাঁদ। এই কাহিনীটা কিন্তু আজ নয়, বরং 7ই আগস্ট শুরু হয়েছিল। 2024 সালে 7ই আগস্ট হাওয়াই দ্বীপপুঞ্জের একটা অবজারভেটরিতে নাসার অ্যাটলাস একে অর্জুন অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে আসতে দেখেছিল। অর্জুন অ্যাস্ট্রয়েড বেল্ট পৃথিবীর খুব কাছে প্রায় 45 লক্ষ কিলোমিটার দূরে উপস্থিত এমন একটা অ্যাস্ট্রয়েড বেল্ট, যেখানে পৃথিবীর মতো অনেক অবজেক্ট আছে। এই গ্রহাণুটাও পৃথিবীর মতোই প্রায় 1 বছরে সম্পূর্ণ সূর্যকে একবার প্রদক্ষিণ করে। দেখুন বন্ধুরা, আমাদের পৃথিবী খুব বড় না হলেও পৃথিবীর মধ্যে এতটা ক্ষমতা আছে যে পৃথিবী নিজের খুব কাছে উপস্থিত অবজেক্টগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। পৃথিবীর এই গ্র্যাভিটি অনেক সময় এর কাছে উপস্থিত অর্জুন অ্যাস্ট্রয়েড বেল্টে উপস্থিত অবজেক্টকে এর রেগুলার অরবিট থেকে আকর্ষণ করে নিজের মহাকাশীয় প্রভাবের আওতায় নিয়ে আসে, যার ফলে এই গ্রহাণুটাও পৃথিবীর মতো শক্তিশালী অবজেক্টের ক্ষমতায় চলে আসার পর সেই রকমই আচরণ করতে থাকে যেটা কোনো উপগ্রহ তার গ্রহের চারদিকে করে থাকে। যেহেতু এই সময় পর্বে এই অবজেক্ট চাঁদের সেই সংজ্ঞাকে অনুসরণ করে, তাই একে দ্বিতীয় চাঁদ হিসেবে গণ্য করা হয়। আর এই 2024 PT5 এর ক্ষেত্রে এটাই ঘটছে। প্রায় 10 মিটার দীর্ঘ এই গ্রহাণু তার রেগুলার অরবিটকে অনুসরণ করছিল, কিন্তু সেই সময় 29শে সেপ্টেম্বর যখন এই গ্রহাণুটা পৃথিবীর একদম সামনে থেকে যাচ্ছিল, তখন এর স্পিড এতটাও বেশি ছিল না যে এই গ্রহাণুটা পৃথিবীর গ্র্যাভিটি থেকে পালাতে পারবে।
যার ফলে এটা খুব সহজেই পৃথিবীর অরবিটে আটকে যায়। আর এই ভিডিওতে ভিজুয়ালাইজ ট্র্যাজেক্টরিকে অনুসরণ করে 25শে নভেম্বর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার পর নিজের গতিবেগের সাহায্যে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বেরিয়ে একটা সাধারণ গ্রহাণুর মতো নিজের পথে এগিয়ে যাবে। তারপর আমাদের পৃথিবীর পুনরায় একটা চাঁদ থাকবে যেমনটা আগে ছিল। এটা অত্যন্ত দুর্লভ একটা ঘটনা, যা 2024 সালের পরে আবার প্রায় 31 বছর পর অর্থাৎ 2055 সালে দেখা যাবে। আপনারা হয়তো ভাবছেন যে 29শে সেপ্টেম্বর তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, তাহলে এই চাঁদটাকে আকাশে দেখা যাচ্ছে না কেন? এর উত্তর সায়েন্সের মাধ্যমে না পাওয়া গেলেও কমন সেন্সের মাধ্যমে সহজেই পাওয়া যায়। এটা তো আপনাদের আগেই বললাম যে এই গ্রহাণুটা মাত্র 10 মিটার লম্বা, আর 10 মিটারের কোনো অবজেক্ট 45 লক্ষ কিলোমিটার দূর থেকে কীভাবেই বা দেখা যাবে, তাই না? তার উপরে এটা এমন একটা পাথর দিয়ে তৈরি যে আপনি যদি এই গ্রহাণুটাকে টেলিস্কোপের সাহায্যেও দেখার চেষ্টা করেন তাও আপনি সফল হবেন না। এটা শুধুমাত্র কোনো প্রফেশনাল অবজারভেটরিতে স্পেশাল ইকুইপমেন্টের সাহায্যে দেখা যেতে পারে। তাই সাধারণ মানুষ এটা বুঝতেও পারবেন না যে বর্তমানে পৃথিবীর কাছে দুটো চাঁদ আছে। বন্ধুরা, আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে অর্জুন অ্যাস্ট্রয়েড বেল্ট এবং পৃথিবী যদি আগাগোড়ায় সেই জায়গায় উপস্থিত থাকে, তাহলে কি এর আগে কোনো গ্রহাণু দ্বিতীয় চাঁদ রূপে পৃথিবীর কক্ষপথে চলে আসেনি? ইতিহাসের কথা বললে এই ধরনের অবজেক্টের লিস্ট কিন্তু অনেক বড়। আমাদের অনুসন্ধান অনুযায়ী এর সব থেকে পুরনো রেকর্ড পাওয়া গিয়েছিল 2006 সালে। সেই গ্রহাণুটার নাম ছিল 2006 RH120। রিপোর্ট অনুযায়ী মাত্র 2 থেকে 3 মিটার এই অবজেক্টটা 2006 সালের জুলাই থেকে 2007 পর্যন্ত প্রায় 1 বছর পৃথিবীকে অরবিট করেছিল, তারপরে আবার চলে গিয়েছিল। তারপর 2020 CD3, যেটা আনুমানিক ট্র্যাজেক্টরি অনুযায়ী প্রায় 2016 থেকে 17 সাল পর্যন্ত পৃথিবীকে অরবিট করেছিল। তারপর 2020 সালের 7ই মে পৃথিবীর অরবিট থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। শেষবার আমরা পেয়েছিলাম 2022 NX1, যার আকার 2024 PT5 এর মতো প্রায় 10 মিটার দীর্ঘ ছিল। এটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করেছিল 2022 সালের 11ই জুন এবং 2022 সালের 3রা জুলাই এর অরবিট থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে কোনো অবজেক্ট কিন্তু পৃথিবীকে দীর্ঘ সময়ের জন্য অরবিট করেনি। সবগুলোই প্রায় 6 মাস থেকে 1 বছর, খুব বেশি হলে 2 থেকে 3 বছর অরবিট করেছিল। যদিও অবজেক্টগুলোর মধ্যে একটা মাত্র অবজেক্ট এমন ছিল যে পৃথিবীর পুরো অরবিট সম্পূর্ণ করেছিল, বাকিগুলো পুরো অরবিট সম্পূর্ণ করার আগেই চলে গিয়েছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচিত পৃথিবীর যে দ্বিতীয় চাঁদ সম্পর্কে আলোচনা করলাম, এই চাঁদটার সম্পর্কে খবরটা কি আপনি আগে থেকে জানতেন, নাকি এই ভিডিওর মাধ্যমে প্রথমবার জানতে পারলেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।